দর্শক, আপনারা যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। পলিটিক্যাল থটের আজকে অনুষ্ঠানে আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যথাক্রমে অ্যাডভোকেট ইসা, এক্স-অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব ব্যারিস্টার আশরাফ রহমান, সহ আইন সম্পাদক জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট। আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব জামিল হক ফয়সাল, এক্স-অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ। আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব আনিসুর রহমান রায়হান বিশ্বাস, সহ কোষাধ্যক্ষ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, এনজিপি। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। দর্শক, পলিটিক্যাল থটের এই আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি বিষয় নির্ধারণ করেছি বিপ্লব, জাতীয়তাবাদ ও নতুন প্রজন্ম বাংলাদেশ। এবং আমি শুরুতে বলে রাখি যে আজকের যে চারজন অতিথি রয়েছেন এবং চারজনেই এই 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, এবং এই চারজনেই অগ্র সৈনিক এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ পাওয়া হয়েছে। আমরা 5ই আগস্ট নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুন প্রজন্ম বাংলাদেশ পেয়েছি। আমি শুরুতেই জনাব জামিল হক ফয়সাল, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি দীর্ঘদিন যাবত রাজনীতি করেন এবং আপনি একজন অনেক বড় কিশোরগঞ্জের বড় রাজনীতি পরিবারের সন্তান। আপনার দাদা একজন রাজনীতিবিদ ছিলেন, আপনার পিতা একজন রাজনীতিবিদ ছিলেন, আপনি একজন রাজনীতিবিদ। আপনার কাছে যদি আমি জানতে চাই যে বিপ্লব, বাংলাদেশে অনেক ধরনের বিপ্লব হয়েছে। 52-তে আমাদের ভাষা আন্দোলন হয়েছে, আমাদের 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, 70-এ আমাদের নির্বাচন হয়েছে এবং 71-এ স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। তারপর আপনার 90-এ যে গণঅভ্যুত্থান হয়েছে, তারপর পরবর্তীতে 24 সালে যে 5ই আগস্ট নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বিপ্লব নিয়ে যদি বাংলাদেশ বিপ্লব নিয়ে আপনি বলতেন যে আমরা কত বিপ্লব করবো, বিপ্লব সম্পর্কে বলতেন জনাব জামিল ফয়সাল। ধন্যবাদ রাজা ভাইকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আপনি যে কথাটি বললেন যে বিপ্লব 52-এর কথা বললেন, এর আগেও 47-এ স্বাধীনতা হয়েছে, দেশভাগ হয়েছে, ব্রিটিশদের থেকে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা 71-এ আমরা নিজেরা স্বাধীন হয়েছি, পাকিস্তানের থেকে স্বাধীন হয়েছি। আমরা 75-এ একটা পলিটিক্যাল পরিবর্তন ঘটেছে, 90-এর আন্দোলনেও রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং 2024 সালেও একটি রাজনৈতিক পটভূমি সৃষ্টি হয়েছে। এই সবগুলো আন্দোলন যদি আপনি দেখেন, সবগুলো আন্দোলনই কিন্তু হয়েছে মানুষের অধিকারের প্রশ্নে, এবং প্রত্যেকটা আন্দোলনই কিন্তু হয়েছে একটা জায়গায় কিন্তু কমন একটা ক্যারেক্টার পাবেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা আন্দোলনই হয়েছে কিন্তু বৈষম্যের বিরুদ্ধে। আমরা 1947-এর আন্দোলনের যখন আমরা দেশভাগের আন্দোলন হয়, তখন আপনি দেখবেন যে আমরা ব্রিটিশদের বঞ্চনা থেকে, ব্রিটিশদের বৈষম্য থেকে রক্ষার জন্য আমরা স্বাধীন হয়েছি এবং এই আন্দোলনটা দীর্ঘদিন যাবৎ চলে এসেছে। আপনি যদি 52-এর ভাষা আন্দোলন দেখেন, ভাষা আন্দোলনেও কিন্তু বৈষম্য থেকেই ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা 52-তে দেখেছি এবং তারই ধারাবাহিকতা কিন্তু 1971 এসেছে। পরবর্তীতে মানুষ যে স্বপ্ন দেখেছিল, গণতন্ত্রের স্বপ্ন দেখেছিল, বাক স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেটি কিন্তু পরবর্তী স্বাধীনতা পরবর্তী সরকার কিন্তু সেখানে মানুষকে হতাশাগ্রস্ত করেছে এবং গণতন্ত্র কুক্ষিগত হয়েছে। পরবর্তীতে মানুষ কিন্তু তার চাহিদার প্রেক্ষিতে কিন্তু 75-এ পরিবর্তন ঘটেছিল এবং একই পরিবর্তন কিন্তু পরবর্তীতে 1990 সালেও যে পরিবর্তনটি হয়েছে, যেটি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের প্রশ্নে, মত প্রকাশের স্বাধীনতার জন্য। মোট কথা হচ্ছে মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে চায়, তার প্রতিনিধি নির্বাচন তার নিজের ম্যান্ডেট দ্বারা। এটা কারো চাপিয়ে দেওয়া ম্যান্ডেট বা কারো কোনো ছল ছাত্রের ম্যান্ডেট কিন্তু মানুষ গ্রহণ করে না। সেটা কিন্তু 90 সালে একবার মানুষ এটির বিরুদ্ধে মানুষ কিন্তু গণজাগরণ সৃষ্টি করেছে এবং একইভাবে কিন্তু পরবর্তী যে পরিবর্তনগুলো এসেছে, এগুলোর মূল প্রেক্ষাপটে কিন্তু মানুষের যে নিজস্ব মতামত জানানোর যে ভাষা, এখন আমাদের একটা সংসদীয় গণতন্ত্রের মতামত জানানোর ভাষা হচ্ছে ভোটাধিকার। ভোটাধিকার মাধ্যমে মানুষ তার নেতৃত্ব নির্বাচন করে। মানুষ কেউ যদি স্বৈরাচার হয়, কেউ যদি অপশাসন করে, তাহলে তার প্রতিবাদ জানানোর ভাষা হচ্ছে ভোটাধিকার। সো ভোটাধিকারের প্রশ্নে শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজমে যে 16টি বছর যে ভোটাধিকার হয়েছে, সেখানে প্রজন্মের পর প্রজন্ম মানুষ ভোট দিতে পারে নাই, যেই কারণে কিন্তু 2024-এর এই বঞ্চনার বিরুদ্ধে সুশাসনের জন্য কিন্তু এই লড়াইটা হয়েছে।
এবং আজকের যে আমাদের আলোচনার মধ্যে যে মূল জিনিস আমরা যেটি বের করার চেষ্টা করছি যে আমরা বিপ্লব বাংলাদেশের মানুষের অধিকার, মানুষের মৌলিক অধিকার, মানুষের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার কিছু ফিরিয়ে আনার জন্য কিন্তু অভ্যুত্থান হয়েছিল এবং 24 হয়েছিল। ঈশা, আপনার কাছে আমি ছোট্ট করে জানতে চাই যে আপনি তো সশরীরে আপনি ছিলেন এবং 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে এবং 5ই আগস্ট যে আমরা বাংলাদেশ পেয়েছি সেই আন্দোলনে আপনি একজন অগ্রসৈনিক। আপনি যদি এই আন্দোলনের প্রেক্ষাপট এবং 17টি বছর যে মানুষের ভোটের অধিকার, মানুষের মৌলিক চাহিদা, মানুষের কথা বলার যে অধিকার, সেই অধিকার বঞ্চনা থেকে মুক্ত করার জন্য আপনারা এই 4 জনই আপনার অগ্রসরী। আপনি যদি বিপ্লব সম্পর্কে বলতেন, বাংলাদেশ বিপ্লব। জি, ধন্যবাদ রেজা ভাইকে, অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এখানে আমি যদি আমাদের জামিল হক ফয়সাল ভাই অনেক সুন্দর করে বলেছে, সে সেই সুদীর্ঘকালের একটি ইতিহাস তুলে ধরেছে এখানে। আমি এত পিছনে যাব না। আমি যদি 1971 সাল থেকে শুরু করি, তাহলে আমরা দেখব যে প্রতিটা বৈষম্যর ক্ষেত্রেই আমাদের এখানে এক একটি বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, যুদ্ধ হয়েছে। তো 1971 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার একটা যুদ্ধ হয়েছিল, এবং পরবর্তীতে 75, 77, 81, 90 এর বিভিন্ন প্রেক্ষাপট আমরা বাংলাদেশের মানুষ অবলোকন করেছি। এরপরে যখন 2008 সাল চলে আসলো, 2008 সাল আসলে এটা আওয়ামী লীগের লগি বৈঠার যে নৃশংস হত্যাকাণ্ড, সেটা আমরা স্বচক্ষে অবলোকন করেছি। 2008 সালে আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া যদি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে আপোষ করত, তাহলে হয়তোবা এত বড় একটা ফ্যাসিস্টের জন্ম বাংলাদেশে হইতো না। কিন্তু বেগম খালেদা জিয়া সে কখনোই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে আপোষ করেনি, এবং এই যে ফ্যাসিস্টের জন্ম সুদীর্ঘ 17 বছর, বা আমরা যেটাকে প্রায় 1.5 যুগ বলি, সেই ফ্যাসিস্টের জন্মটা কিন্তু শুরুই হয়েছিল 2008 সালে। এবং এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা এই দীর্ঘ প্রায় 1.5 যুগ আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আজকের যে এখানে আপনি বিষয়বস্তুতে বিপ্লব কথাটি এনেছেন, আমি আসলে এটাকে বিপ্লব বলবো না, আমি এটাকে অভ্যুত্থান বলবো। যদি বিপ্লব হতো তাহলে আমাদের দেশে এই যে ইন্টারিম যে গভর্নমেন্টটা বর্তমানে আছে, সেটা একটা বৈপ্লবিক সরকার হতো। তাহলে সংবিধানের 106 অনুচ্ছেদে অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের যে অ্যাডভাইজারি একটা জুরিসডিকশন আছে, সেটা অ্যাপ্লাই করে এই গভর্নমেন্টকে আপনার শপথ করানো হতো না। যদি আমরা বৈপ্লবিক সরকার হতো, তো যে ক্ষেত্রে আমরা এটাকে কোনোভাবে বৈপ্লবিক সরকারের দিকে নেয়নি, বা বিভিন্ন সভা, সিম্পোজিয়াম বা বিভিন্ন আলোচনা, গুণীজনের কথাবার্তা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমরা যারা লয়ের স্টুডেন্ট আছি বা লয়ার আছি, তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের অনেক বড় বড় সিনিয়র আইনজীবীরা আছে, আমরা তাদের কাছ থেকে প্রতিনিয়ত জানতে পারি এবং অনেকের সাথে আলোচনা করে আমি জেনেছি যে না, এটা কোনোভাবেই বৈপ্লবিক কোনো বিপ্লব বলে এটাকে আখ্যা দেওয়া যায় না। এটা হচ্ছে একটা অভ্যুত্থান, এবং এই অভ্যুত্থানটা হচ্ছে গণমানুষের, ছাত্র জনতার অভ্যুত্থান। এবং আপনি জনাব ঈসা, আমাকে আর 1 মিনিট সময় দেন, আমি একটু শেষ করে দিচ্ছি। বাংলাদেশের যে ইতিহাস, 52-র ইতিহাস, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71, 90, 24, আর কত আন্দোলন হয়? আপনার ভাষায় যদি আন্দোলনই হয়, আমরা আর কত আন্দোলন করব? আমাদের বয়স, বাংলাদেশের বয়স প্রায় 53 পারে 54-তে পড়ছে, আমরা আর কত আন্দোলন করবো? এই প্রশ্নই আমার আপনার কাছে। আপনার নতুন প্রজন্ম, রাস্তায় আপনার সন্তান নেমেছে, রাস্তায় সন্তান নেমে এই দেশ পুনরায় স্বাধীন করেছে, আর কত আমরা আন্দোলন করব? সেই প্রশ্নটি আমার ছিল। জি, ধন্যবাদ। আপনি একটা বিষয়ের প্রতি যদি একটু লক্ষ্য রাখেন,
1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে স্বাধীনতার সংগ্রামের ডাক দিয়েছিল এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, এবং পরবর্তীতে সে সরাসরি স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে সে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল। এরপরে 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু আবারও দেশের প্রয়োজনে আবারও দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল। এবং একইভাবে যদি আপনি দেখেন আপনি যদি জনাব আশরাফ রহমান, এখন চলে যাচ্ছে ব্যারিস্টার আশরাফ রহমান। আপনি যদি বলতেন, আপনি দীর্ঘদিন যাবৎ বলছিলেন যে আপনি ভোট দিতে পারছেন না, এবং ভোটের যে আপনার অধিকার, সেই অধিকার খর্ব করা হয়েছে। 17টি বছর আপনি আপনি ভোটার হওয়ার পর আপনি ভোট দিতে পারেন। এই যে একটা মানসিক যন্ত্রণা বা মানসিক চাপ, 71 সালে যে দেশ হয়েছে, এই আমরা যে আমাদের আদর্শ, আমরা যেই উদ্দেশ্য নিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। একটি গোষ্ঠী, একটি দল এবং দেশকে বিপদে নিয়ে গিয়েছিল। আপনি যদি এই নতুন বাংলাদেশ পেয়েছেন 5ই অগাস্ট, ধন্যবাদ রেজা ভাই আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে ধন্যবাদ জানাতে চাই আমার আজকের যারা প্যানেলিস্ট আছেন এবং পলিটিক্যাল থট এই প্রোগ্রামটা এখন যারা দেখছেন এবং পরবর্তীতে রেকর্ডিং প্রোগ্রামটি যারা দেখবেন। আমার কাছে যে প্রশ্নটি ছিল, 17 বছর ভোট দিতে পারিনি, আমি অ্যাকচুয়ালি এই তরুণ প্রজন্মের মানুষ। আমি যখন ভোটার হয়েছি, ভোটার হওয়ার পর থেকে এদেশে একটিও সুষ্ঠু নির্বাচন হয়নি। আপনারা দেখেছেন 14 সালে কিভাবে ভোট ডাকাতি হয়েছে, একতরফা ইলেকশন হয়েছে। 18 সালে এসে দেখেছেন কিভাবে দিনের ভোট মধ্যরাতে হয়ে গেছে, এটাকে মানুষ নিশিরাতের ভোট বলে। পরবর্তীতে আপনারা দেখেছেন 23 সালে কি ধরনের একটা ভুয়া নির্বাচন হয়েছে। এই জনমনে একটা চরম ফুসে ছিল। আপনি জানেন বর্তমানে যে সামনে যে ইলেকশন আমরা আশা করছি 26 সালে যে ইলেকশনটি হবে ফেব্রুয়ারিতে, ইনশাল্লাহ 26 সালের ইলেকশনের 1/3 হবে ইয়াং জেনারেশন। তার মানে ইয়াং জেনারেশন বলতে যারা কখনো ভোট দেয়নি, যারা জীবনের প্রথমবারের মতো ভোট দিবে। এর একটি কারণ, দীর্ঘদিন বাংলাদেশে বিগত 17টি বছর কোনো সুষ্ঠু ইলেকশন হয়নি। যা ইলেকশনের নামে যেটা হয়েছে সেটা হলো ফাইজলামি, লোক দেখানো এবং একটা নাটক হয়েছে, আলটিমেটলি ভোট ডাকাতি হয়েছে। তো এখন আমরা তরুণ প্রজন্ম ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছি। এই যে বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটাই বলেন না কেন আপনি, আপনি এই গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য কি? মানুষের, জনগণের ইচ্ছার প্রতিফলন। তো এই জনগণের নির্বাচনের মাধ্যমেই পারে জনগণের মূল ইচ্ছার প্রতিফলন ঘটাতে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব আশরাফ রহমান। জনাব রায়হান বিশ্বাস, আপনি যদি বলতেন যে এই যে নতুন বাংলাদেশ এবং আপনি এই 24-এর যে অভ্যুত্থান হচ্ছে এবং এক নম্বর মনে করে ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনি যদি এই যে নতুন বাংলাদেশ জন্ম দিয়েছেন আপনারা, এই 4 জনে আপনারা এই নতুন বাংলাদেশের জন্মদাতা, আপনারা যদি এই আপনাদের অনুভূতিটুকু যদি বলতেন যে এই বিপ্লবের পরে যে আপনারা নতুন বাংলাদেশ অভ্যুত্থান মাধ্যমে আপনারা পেয়েছেন, আশরাফ রহমান বলছেন যে ভোট দেওয়ার যে অধিকার, উনি ভোট দিতে পারেননি দীর্ঘদিন, আপনি যদি বলতেন আপনার অনুভূতিটুকু। ধন্যবাদ জনাব রায়হান বিশ্বাস। ধন্যবাদ রেজাউল করিম রেজা ভাই। আমার সাথে যারা উপস্থিত আছেন আমাদের বিজ্ঞ সুপ্রিম কোর্টের সকলেই আইনজীবী এবং দুজন আছেন মাননীয় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, আবার একজন রয়েছেন ব্যারিস্টার আশরাফ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন সকল দর্শকদের সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে আমাদের সঞ্চালক রেজা সাহেব যে কোশ্চেনটা তুলেছেন যে আমরা 4 জন দ্বিতীয় স্বাধীনতার জন্ম দিয়েছি, আসলে তা না। আমরা সবাই এদেশের মানুষ, যারা এদেশে গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা চেয়েছিল। সকল মানুষ দলমত নির্বিশেষে রাস্তায় নেমে এসেছিল, সকলের সাথে আমরাও সহযোগী ছিলাম।
বিশেষ করে সুপ্রিম কোর্টে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিনিয়তই সুপ্রিম কোর্টে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। যখন বাংলাদেশের অনেক জায়গায় মিছিল মিটিং করতে মানুষ সাহস পেত না, এবং সারা বাংলাদেশে বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের ঢাকা কোর্ট সহ সারা বাংলাদেশের আইনজীবীরা তখন বিভিন্ন বাড়ির সামনে বা বাড়ির বাইরে রাস্তাগুলোতে আন্দোলন গড়ে তুলছিল। কারণ আইনজীবীদের কোনো আন্দোলন যদি সংগ্রাম মাঠে থাকে তখন সেটা বিশ্বের কাছে, জাতির কাছে এটা প্রতিষ্ঠিত হয়। আর আমার কাছে যে অনুভূতিটা জানার জন্য বলেছেন, যে অনুভূতি আসলে তো যেমন মানুষের কাছে কোনো মানুষ তার যদি কোনো নতুন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, যে অনুভূতিটা আসে, আমি মনে করি যে এই যে স্বাধীন দেশটা হলো সেই দিনকে আমার অনুভূতিটা সেরকমই ছিল। আমরা সবাই মাঠে ছিলাম। আমরা বিশেষ করে লাস্টের দিকে, জুলাই শেষের দিকে এবং আগস্টের প্রথম দিকে এখানে ফয়সাল ভাই আছেন, তারপরে ঈশা ভাই আছেন, আশরাফ আমাদের ভাই আশরাফও আছেন। আমরা কিন্তু জানেন যে ওখানে একটি মামলা হয়েছিল যাতে গুলি করার জন্য, গুলি নির্দেশ বন্ধ করার জন্য একটা মামলা হয়েছিল। সেই মামলায় মূলত উদ্যোক্তা ছিলেন ফয়সাল ভাই ভাই, সেখানে আমরাও ছিলাম। সেই সময় কোর্টের ভিতরে আওয়ামী ফেসিস্ট আইনজীবীগণ, আমি ফেসিস্ট আইনজীবী বলছি এই জন্য তারা ধরা ছোঁয়ার বাইরে ছিল, তারা নিজেরা আইনজীবী মনে করতো না। ওখানে অনেক আওয়ামী সন্ত্রাসী আইনজীবী ছিল যারা নিজেদেরকে নিজের আইনজীবী মনে করতো না। তারা শুধু কোর্টের ভিতরে, এজলাসের ভিতরে যারা এই মামলাটা করেছেন তাদের এমন ভাবে, তাদের কোনো সাবমিশন তার সুযোগই দেয়নি, এমন ভাবে তাদের উপরে এগিয়ে আসছিল মনে হয় কোর্টের ভিতরে তাদের উপর হামলা করবে। কিন্তু সেদিন আমরা সবাই স্বতঃস্ফূর্ত ছিলাম। আমরা বের হয়ে তখন আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা তখন ভেবেছিলাম যে আমরা যদি আরো একটু এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ এই দেশে স্বাধীন হবে এবং দ্বিতীয় স্বাধীন হবে। আসলে এই দেশটা 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে। অনেকেই বলেছেন 47-এর পরে 71 হয়েছে, 71-এর পরে 52 হয়েছে, 52-এর পরে 90 হয়েছে, 90-এর পরে 24 হয়েছে। এই যে আমাদের আন্দোলনগুলো দেখবেন, এটা গতানুগতিক ভাবেই হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। যারাই স্বৈরাচার হয়ে উঠবে, প্রত্যেকেরই উচিত ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার সঠিক প্রয়োগ করা। যে কোনো বিষয় থাকে না, আপনি ছোট বিষয় হোক আর বড় বিষয় হোক, পলিটিক্যাল ছাড়াও হোক, আপনি যদি সমাজেও কোনো একটা ছোট দায়িত্ব পান, সেখানেও আপনি সমসাময়িক ভাবে প্রত্যেকের সমতা নিয়ে, অধিকার নিয়ে, সকলের মতামত নিয়ে কাজ করাই বেটার। দেখুন আপনি একনায়কতন্ত্র হয়ে যাবেন, স্বৈরাচার হয়ে যাবেন যুগে যুগে, এরকম আপনার প্রতি আন্দোলন আসবে, সংগ্রাম আসবে। এবং বাংলাদেশের ইতিহাসে আমরা যে দেখেছি, গত পর্বে আমি বলেছি যে বাংলাদেশের ইতিহাসে এরকম কোন প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন কিনা আমার জানা নাই। তবে নিজে তো পালিয়েছেন, তার মন্ত্রী পরিষদ পালিয়েছে, তার এমপিরা সবাই পালিয়েছে, একই দিনে সমস্ত কিছু ধ্বংস করে তারা পালিয়ে গেছে। আজকে দেখলাম তারা কলকাতায় গিয়ে, বাংলাদেশে তো পারতেছে না, কলকাতায় গিয়ে তারা এখন পার্টি অফিস খুলে বসেছে। কত এত বড় দল, আওয়ামী লীগের মতো দল আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, সেই দল আজকে বাংলাদেশে কোথাও বসতে পারতেছে না, দেশের বাইরে গিয়ে তাদের পার্টি অফিস খুলতে হয়েছে। আমি আশা করব আমাদের ভবিষ্যতে যারা ক্ষমতায় আমাদের আসবে, তারাও যেন সুন্দর এবং সঠিক একটা মৌলিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে, যাতে সবাই আমরা দেশে সঠিকভাবে থাকতে পারি। এটাই আমার প্রথম বক্তব্য। ধন্যবাদ জনাব রায়হান বিশ্বাস। জনাব ফয়সাল, আমি যদি আপনার কাছে জানতে চাই, জনাব রায়হান বিশ্বাস একটু ইঙ্গিত করতে চাচ্ছিলেন যে রাজনৈতিক যে উন্নতি, মানুষের যে উন্নত চিন্তা, উন্নত বিশ্বের যে রাজনীতি, সে বিষয়ে জনাব রায়হান ইঙ্গিত করছিলেন। আপনি কি মনে করেন যে এই বাংলাদেশের যে ইতিহাস তৈরি হয়েছে, পালিয়ে যাওয়ার ইতিহাস যে তৈরি হয়েছে, সেটি থেকে আমরা বেরিয়ে এসে আমরা নতুন উন্নত রাজনীতি বাংলাদেশের প্রচলিত করা উচিত এবং ইন্টেলেকচুয়াল রাজনীতি, বুদ্ধিমত্তার রাজনীতি চালু করা উচিত, লোভী ভোটার রাজনীতি সরিয়ে আমরা সুন্দর প্ল্যাটফর্ম, স্মার্ট রাজনীতি। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে আমাদের যে চারজনই আমরা আলোচক হিসেবে আসছি, আমরা প্রত্যেকে কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমরা কিন্তু প্রত্যেকটি মানুষই কিন্তু আমরা এই আইনের শাসনের জন্য লড়াই করেছি, সুশাসনের জন্য লড়াই করেছি, এবং আমরা প্রত্যেক আলোচকে কিন্তু এই লড়াইয়ে আমাদের এক এবং ঐক্যবদ্ধ ছিলাম যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। এবং আমরা যারা আলোচক হিসেবে আছি, আমরা প্রত্যেকেই আইনজীবী, হ্যাঁ, আইনের শাসনের কর্মী। সো রায়হান ভাই সর্বশেষ যে কথাটি বললেন যে আসলে আমরা তো চাই প্রত্যেকটা মানুষ, কিন্তু উনি যে বললেন যে স্বৈর শাসক পালিয়ে যাওয়ার যে ইতিহাস, এইটা থেকে কিন্তু আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। আমরা কিন্তু একটা জিনিস বলছি যে 2024 আমাদেরকে কিন্তু একটা শিক্ষা দিয়েছেন, কেউ যদি স্বৈর শাসক হয়ে ওঠে তার পরিণতিটা কি। আপনি যদি দেখেন, নতুন প্রজন্ম কিন্তু ভুলেই গেছিল যে এই দেশে স্বৈর শাসকের পতন হয়।
শেখ হাসিনার রেজিম এটা কিন্তু মানুষের মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে দিয়েছিল, এবং আমরা যারা অধিকার কর্মী হিসেবে মানুষের জন্য লড়াই করছিলাম, অনেকেই কিন্তু বিশ্বাস করতেন না যে শেখ হাসিনা পতন হবে। কারণ উনি প্রশাসনের দলীয়করণ করেছে, সামরিক বাহিনীতে দলীয়করণ করেছেন, বিচার বিভাগে দলীয়করণ করেছেন, এবং ধারণা ছিল যে এই 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 এত কিছু দলীয়করণের মাধ্যমে কিভাবে এটাকে পরিবর্তন সম্ভব। কিন্তু আপনি দেখেন যখন মানুষের গণ বিপ্লব হয়ে গেল, গণ অভ্যুত্থানটি হয়ে গেল, সেখানে কিন্তু তার ফ্যাসিস্টের যত সহযোগী আছে তারা কিন্তু নিরস্ত্র হয়ে গেল। হ্যাঁ, যারা বিচার বিভাগে ফ্যাসিস্ট রেজিম ছিল তারাও কিন্তু নীরব হতে বাধ্য হয়ে গেলেন, যারা সামরিক বাহিনীতে ছিলেন, অস্ত্রধারীরা ছিলেন, সবাই কিন্তু এই গণ অভ্যুত্থানের কাছে পরাজয় বরণ করেছে। তাই আমরা কিন্তু একটা জিনিস আমাদেরকে মানতে হবে, ভবিষ্যতে কেউ যদি ক্ষমতাকে অ্যাবসোলিউট পাওয়ার মনে করে স্বৈরশাসক হতে চায়, তাহলে কিন্তু তার পরিণতি কিন্তু ভালো হয় না এবং ভালো হবে না। এখন আমাদের দরকার যারা শাসন করছেন, ভবিষ্যতে যারা শাসন করবেন, তাদের দরকার সুশাসন দেওয়া, তাদের দরকার গণতন্ত্রের চর্চা করা। হ্যাঁ, মতবিরোধ থাকবো, কিন্তু মতবিরোধকে মব জাস্টিসে পরিণত করা যাবে না। মব কখনো জাস্টিস হয় না। তো রাজনৈতিক মত ভিন্নতা থাকবে। আর একটা জিনিস, আমরা এখানে সবাই আইনজীবী, আমরা কথা বলছিলাম যে ধরেন যারা গুজব তৈরি করে, গুজবের জন্য কিন্তু মত প্রকাশের স্বাধীনতার নামে গুজব তৈরি করা কিন্তু কোনো মানে এটা কিন্তু আইন সাপোর্ট করে না। সো গুজবকারীদেরকে কিন্তু আইনে আশ্রয় আনতে হবে। মত প্রকাশের স্বাধীনতা মানে এই না যে আপনি দেশকে অস্থিতিশীল করার জন্য যে কোনো কিছু একটা অপপ্রচার করে দিবেন। সো এই জায়গায় কিন্তু ভবিষ্যতে সরকারকে সচেতন হতে হবে, কারণ আমরা এখন একটা ভার্চুয়াল দুনিয়াতে বাস করি, যেখানে খুব সহজেই মানুষকে বিভ্রান্ত করতে পারি, এবং বিভ্রান্তির মাধ্যমে ভবিষ্যতে আমরা কিন্তু আমাদের আইনের শাসনটা ভেঙে যেতে পারে। তো যারা শাসনকর্তা থাকবেন রাষ্ট্রের, তাদেরকে কিন্তু এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে। কারণ আপনি দেখেন মোট জনসংখ্যার একটা প্রায় 4 কোটি লোক কিন্তু যারা হচ্ছে তরুণ প্রজন্মের লোক। হ্যাঁ, এবার প্রথমবার ভোট দেবে 4 কোটি লোক 16 কোটি মানুষের মধ্যে। সো আপনাকে কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা যারা আলোচনা করছি, ভবিষ্যতে যারা আলোচনাটা দেখবেন, তাদের প্রত্যেকে কিন্তু সচেতন এবং অধিকারের প্রশ্নে কিন্তু সোচ্চার হওয়া লাগবে। প্রতিবাদটা আমাদের করে যেতে হবে। আর যে বৈশ্বিক যে এটা আপনি দেখেন, দেশে দেশেই এখন সারা বিশ্বেই কিন্তু স্বৈরাচারের উত্থানের চেষ্টা করা হচ্ছে নানান আঙ্গিকে, এবং স্বৈরাচারের পতনও কিন্তু একইভাবে হচ্ছে। গ্লোবাল পৃথিবীটা কিন্তু এখন কিন্তু বাংলাদেশ কিন্তু জিওপলিটিক্স এর পার্ট, গ্লোবাল পলিটিক্স এর পার্ট। সো আপনি কিন্তু অন্যান্য দেশের একটা কিছু ঘটলে সেটা বাংলাদেশে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। আপনি দেখেন ওই যে আমেরিকান শুল্ক আরোপ করলো, তাতে কিন্তু অনেক দেশের শেয়ার মার্কেট ফল করছে। সো আমরা কিন্তু গ্লোবাল পলিটিক্সটাকে ধারণ করে এবং এটাকে সচেতন ভাবে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। জনাব ঈশা, আপনি যদি বলতেন যে এই বাংলাদেশের যে রাজনীতি বা বাংলাদেশের যে রাজনীতিক ইতিহাস এবং মানুষের যে মৌলিক অধিকার বলুন, ফয়সাল বলছিলেন যে আমাদের যে মব রাজনীতি যেটা চলছে বাংলাদেশে, সেটি বন্ধ করতে হবে। রাজনীতির যে পরিবর্তন, এখন চাহিদা নতুন প্রজন্মের যে রাজনীতি যেরকম চায়, সেটি হচ্ছে আগের অ্যানালগ সিস্টেমের রাজনীতি এক ধরনের, এখন ডিজিটাল দুনিয়া। বিশ্বের মধ্যে কোথায় কি ঘটছে নতুন প্রজন্ম মোবাইলে ক্লিক করলেই সকল কিছু জানছে। আপনি কি মনে করেন যে এই রাজনীতির উন্নত চিন্তা বাংলাদেশে চালু করা উচিত, এবং মানুষের যে পরিবর্তন, মানুষের যে চাহিদা, রাজনীতির চাহিদা, সেটি উন্নত করা উচিত? জনাব ঈশা, ধন্যবাদ। বলুন। জি, ধন্যবাদ রেজা ভাই। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, আমরা তো আসলে বিগত প্রায় 1.5 যুগ, 17 বছর যেটাকে আমরা বলি, এই পিছনে 1.5 যুগের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পারি যে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেটা করেছে, সে মসজিদের মানে তার যে দুঃশাসন, কুশাসন, সেই দুঃশাসন এবং কুশাসনের ফলে মসজিদের ইমাম সহ শুরু করে মানে মসজিদের ঝাড়ুদার, পুলিশের কনস্টেবল থেকে শুরু করে পুলিশের আইজিপি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট কোর্টের মানে ম্যাজিস্ট্রেট, আপনি সর্বত্র দেখবেন যে একটা শ্রেণী মানে পলাতক হয়ে গেছে। এটা শেখ হাসিনার, ফ্যাসিস্ট শেখ হাসিনার।
এবং আপনি আপনি হয়তো বা জানেন রেজা ভাই যে বর্তমানে পার্লামেন্টের অনেক পদ খালি, লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এর কারণ কি? এই দীর্ঘ দীর্ঘ যে 17টি বছর এই দেশকে একটা খুবই খারাপ একটা অস্থিতিশীল অবস্থায় পরিবেশ। একটা অস্থিতিশীল অবস্থার তৈরি করেছে। আসলে আমরা যদি বলি তাহলে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতে আসেনি। শেখ হাসিনা এসেছিল আসলে প্রতিশোধ নিতে। এবং আদালত কর্তৃক যে তাকে রং হেডেড বলা হয়েছে, এটা ভুল বলেনি। আসলে সে একটা রং হেডেড মহিলা। আর যে মব জাস্টিসের যে কথাটা বলেছেন, আসলে মানুষের এত পরিমাণ মানুষ বিরক্ত হয়েছে, এত পরিমাণ মানুষকে কষ্ট দিয়েছে। মানুষ 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 তো মানুষ, মানুষের তো মানে আমরা সবাই তো মানুষ, আমরা সবার তো সেন্টিমেন্ট এক না, এখানে হয়ে যায়। তো আমাদের এখন আইন শৃঙ্খলাকে তৎপর হতে হবে। আপনি যদি একটু লক্ষ্য করেন যে আইন শৃঙ্খলার অবস্থা খুবই নাজুক। বিশেষ করে শেখ হাসিনা তো আসলে পুলিশের সবকিছুই মানে সবথেকে বেশি ভর করেছে পুলিশের উপরে। তো আমাদের আইন শৃঙ্খলার ম্যাক্সিমাম পার্টটা পুলিশ দেখে। তো আমাদের বর্তমানে পুলিশিং অবস্থা খুবই খারাপ, হয়তোবা আস্তে আস্তে ডেভেলপ হবে বা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে জি যে আমি একটু বলি, আপনি একটা বিষয় আমাকে জানতে চেয়েছেন যে তরুণ প্রজন্মের আসলে ভাবনাটা কি। আমি যদি আপনাকে বলি, একটা গুড গভর্নমেন্টের জন্য আমাদের কিছু গুড পলিটিশিয়ান দরকার। তো আমাদের এখন বর্তমানে শেখ হাসিনা রেজিমের পতনের পরে তো আমরা যারা আছি তাদেরকে দায়িত্বশীল হতে হবে। আমরা একে অপরের সমালোচনা করার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা আসলে কতটুকু সমালোচনা করতে পারবো বা কতটুকু সমালোচনা করা উচিত হবে। আরেকটা বিষয় হচ্ছে, জি আপনি বর্তমান তথ্য প্রযুক্তির যে বিষয়টা বললেন, তথ্য প্রযুক্তির এই যুগে এখন তো আসলে সর্বত্রই আমরা তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। জি আর বর্তমানে দেখবেন আমাদের রিউমারটা খুব গুজবটা খুব বেশি হচ্ছে। তো আমাদের যারা জি জি সচেতন যারা আছি তাদের এর দিকে খুব গুরুত্বপূর্ণ ভাবে নজর রাখতে হবে যে কোনোভাবে কোনটা সঠিক কোনটা বেঠিক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি জনাব আয়শা আসবো আবার আপনার কাছে। জনাব আশরাফ রহমান, আপনি যদি বলতেন যে জনাব ঈশা বলছিলেন যে এই মব যে আমাদের বাংলাদেশে হচ্ছে বা এই যে ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে, আইসিটি অ্যাক্ট রয়েছে এবং আমাদের বিভিন্ন ধরনের আইন রয়েছে, আপনি যদি বলতেন যে এই যে রাজনীতির প্যাটার্ন, মানুষের যে চাহিদা সে মোতাবেক আইনি প্রয়োগটা আমাদের মনে হচ্ছে কম হচ্ছে। আপনি কি মনে করেন যে সঠিক আইন প্রয়োগ করা উচিত? ধন্যবাদ রেজা ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। বেসিক্যালি বাংলাদেশে তো আইন আছে, কিন্তু প্রবলেমটা হলো আইনের প্রয়োগটা আমরা দেখতে পাই না। আর আইনের প্রয়োগটা করার সবচেয়ে আইনের এই যে আইন শৃঙ্খলা যে বাহিনী আছে, হ্যাঁ, যারা সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে, আপনি দেখবেন আমাদের ইসা ভাই, শ্রদ্ধেয় বড় ইসা ভাই কিছুক্ষণ আগে বলে গিয়েছে যে প্রধান বিচারপতি থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট, আপনি প্রত্যেকটা জায়গায় একদম পুলিশের আইজি থেকে শুরু করে একটা কনস্টেবল পর্যন্ত সকল জায়গায় দলীয়করণ করে দেওয়া হয়েছে। এবং আপনি জানেন তখন একটা চাকরিতে রিক্রুটমেন্টের জন্য তার বাপ দাদার তার ইতিহাস ঘেটে দেখেছে, লাইক জমির সিএস আরএস এর মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি কোনো দেখেছে যে এখানে কোনো বিএনপি বা জামাত বা অন্যান্য দলের ছোঁয়া আছে, তখন তাকে রিক্রুটমেন্ট করে নেয়। সারা বাংলাদেশে চাকরিতে, সরকারি চাকরিতে এইভাবেই রিক্রুটমেন্টটা হয়েছে। এখন তারা তো চায়, তারা তো আওয়ামী ফ্যাসিস্টের পরিবার বা তাদের উত্তরসূরি বা তাদের বংশধররাই আসছে এখানে, অথবা আওয়ামী মাইন্ডের লোকজন যারা। এবং আপনি দেখবেন ভালো পোস্ট যেগুলোতে আছে এসপি লেভেলে, ওখানে ছাত্রলীগ ছাড়া, প্রিভিয়াস ছাত্রলীগ ছাড়া কিন্তু কেউ নাই। বিশেষ করে আপনি দেখবেন ঢাকার মধ্যে বিপ্লব কুমার দাস, তারপরে আমরা ভাতের হোটেলে হারুন দেখি, তারা কি পুলিশের দায়িত্ব করেছে? তাদের জনগণের ট্যাক্সের টাকায় যদিও তাদের বেতন হতো, কিন্তু তাদেরকে দেখে মনে হতো আওয়ামী লীগের চেয়ে বেশি প্রো আওয়ামী লীগ। তারা মারার জন্য, গুলি করার জন্য উদ্ধত হয়ে যেত। এটা তো কখনো পুলিশের আচরণ হতে পারে না। পুলিশ হলো জনগণের বন্ধু। তাদের মাথায় রাখতে হবে যে আমি জনগণকে সার্ভ করার জন্য আমি দায়িত্ব নিয়েছি। তো আজকে আইন শৃঙ্খলা অবস্থার উন্নতি হচ্ছে না বা প্রয়োগটা সঠিকভাবে হচ্ছে না, কারণ আগাগোড়া সব আওয়ামী লীগ। এখন হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকার 24-এর গণঅভ্যুত্থানের পরে তাকে ট্রান্সফার করেছে, কিন্তু নতুন করে কিন্তু রিক্রুট তেমন একটা হয়নি। তো যতদিন না পর্যন্ত রিক্রুট হবে এবং এই দলীয়করণ গুলাকে বাদ দেয়া না হবে, কারণ এই দলীয়করণের মাধ্যমে আমি মনে করি তাদের
নিয়োগ প্রক্রিয়াটাই স্বচ্ছ হয়নি। কারণ তারা তো চাচ্ছে একটা দলে কিভাবে দেশের মধ্যে একটা গুজব, মব জাস্টিস, কিভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকারের ভাবমূর্তি কিভাবে শেষ করা যায়, নষ্ট করা যায়, তারা সে এজেন্ডা বাস্তবায়নে আছে। আর আপনি সেম সেম সিচুয়েশন চলছে, আপনি বিচারপতি বলেন, জুডিশিয়ারিতে বলেন, সব জায়গাতে এই আওয়ামী লোকজন রয়েছে, তাই দেশের মধ্যে কোনোভাবে হচ্ছে না। ডিসি, এসপি, সকল প্রশাসনেও বলেন, সকল জায়গায় একই অবস্থা। আপনি জনগণের প্রত্যাশা, এই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বহু প্রত্যাশা রয়েছে। আর এই গণঅভ্যুত্থানটা হয়েছে কেন? ফ্যাসিস্ট রেজিমে মানুষের প্রতি যে অত্যাচার, ভোটাধিকার হরণ, এবং এই যে আওয়ামী সরকার আপনার দেখতেন আওয়ামী আমলে যেটা হলো, তাল বাহানা করতো, মিথ্যা কথা বলতো, মানুষ মিথ্যা অ্যাসুরেন্স দিত, মহা উন্নয়নের নামে মহা দুর্নীতিতে তারা ব্যস্ত ছিল। জনগণ যখন বুঝতে পেরেছে, তখন কিন্তু জনগণ ফুঁসে উঠেছে। এবং আপনি দেখেন এই যে ডিজিটাল মিডিয়াতে কত একটা রোল রয়েছে। যখন দেখলো আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন কি করলো ফ্যাসিস্ট হাসিনা, তার তথ্য যোগাযোগ মন্ত্রী পলককে ব্যবহার করে তারা কি করলো, ইন্টারনেটটা বন্ধ করে দিল। ইন্টারনেটটা বন্ধ করাতে কিন্তু এটা বুমেরাং হলো, এটা ব্যাকফায়ার করলো। তখন ছাত্র জনতা আরো বেশি মাঠে নেমে এসেছে এবং আওয়ামী লীগের এই পতনকে কিন্তু ত্বরান্বিত করেছে। সুতরাং বর্তমান জেনারেশনে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট প্লেজ এ ভেরি ভাইটাল রোল। আমাদেরকে এটা বুঝতে হবে যে এই যে যারা গুজব সৃষ্টি করছে, যারা মিথ্যা ইনফরমেশন দিচ্ছে, তাদেরকে অবশ্যই 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 আইনের আওতায় আনতে হবে, নয়তো দেশের আইন শৃঙ্খলা কখনোই ঠিক হবে না এবং দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনি আরেকটু আমি বলতে চাই, অ্যাড করতে চাই, আপনি জানেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের সাথে যারা সংশ্লিষ্ট আছে, তাদের কাছে অনেক অর্থবিত্ত আছে, তারা দেশের বাইরে পালিয়ে গিয়েছে, তারা দেশের বাইরে থেকে এই ধরনের ষড়যন্ত্র করছে, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে দেশের মধ্যে তারা বেতন দিয়ে লোক রাখছে। কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট করা যায়, কিভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা যায়। আপনি দেখেছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কত সুন্দর করে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, দেশের জনগণের জন্য পাশে দাঁড়াচ্ছেন, রাজনৈতিক দল বিএনপি সরকারের আজকে হেল্প করছে। কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসররা আজকে এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এই সরকারকে একটি অকার্যকর, দেশকে একটা অকার্যকর রাষ্ট্র করার জন্য তারা কিন্তু প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। তাই সাধারণ জনগণ হিসাবে আমরা যখনই দেখবো এই ধরনের ষড়যন্ত্র, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। একই সাথে আমাদের এই যে পুলিশ প্রশাসন আছে, তাদেরকে কঠোরভাবে এটা দমন করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আশরাফ রহমান। আর সময় দিতে পারছি না। জনাব ফয়সাল, আমি যদি আপনার কাছে জানতে চাই, আপনি এক্সটেন্ডেড জেনারেল হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন এবং জনাব আশরাফ রহমান বলছিলেন যে আইন প্রয়োগ করার ব্যবস্থা নেওয়া, এই যে মব রাজনীতি শুরু হয়েছে এবং ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে, আইসিটি অ্যাক্ট রয়েছে এবং সরকার থেকে যে বিভিন্ন ধরনের যে রিমার ছড়ানো হয়, বিভিন্ন ধরনের যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় ফেসবুক, ইউটিউবকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, সেই বিষয়ে সরকার বা রাষ্ট্র কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন না জনাব ফয়সাল? জনাব জামিল হক ফয়সাল, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জনাব ফয়সাল, জনাব ফয়সাল, আপনি আনমিউট করবেন। জনাব ফয়সাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব ফয়সাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব আশরাফ, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি আপনার কথা সম্পূর্ণভাবে শুনতে পাচ্ছি। দর্শক, সম্ভবত জনাব ফয়সালের যান্ত্রিক ত্রুটি হচ্ছে। আমি চলে যাচ্ছি জনাব ঈশার কাছে। জনাব ঈশা, আমরা নেতিবাচক কথা শুনতে চাই না, আমরা ইতিবাচক কথা শুনতে চাই। প্রায় আমরা ইতিমধ্যেই জনাব জামিল হক ফয়সাল আবার স্টুডিওতে প্রবেশ করেছেন। জনাব জামিল হক ফয়সাল, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, জনাব আশরাফ রহমান বলছিলেন যে রাষ্ট্রীয় যে মব সৃষ্টি করা হয় বা এই মানুষের যে ফেসবুক, ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে যে মানুষকে বিভ্রান্তি নেওয়া, বিশৃঙ্খলা, তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের খুব জরুরি নয় কি?
আপনি একজন রাষ্ট্রের আইন দেখুন কর্মকর্তা। আমি আজকে গতকালকে একটি মামলায় রায় হয়েছে, খুব আলোচিত একটি মামলা 2018 সালে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একজন দেশের একজন খ্যাতিমান ব্যক্তিত্বকে অ্যারেস্ট করা হয়েছিল, যিনি আল জাজিরার সংবাদ প্রতিনিধি হিসেবে কাজ করছেন, ডক্টর শহীদুল আলম। তো উনার মামলা আমরা সম্পৃক্ত ছিলাম এবং গতকালকে উনি রিলিজ হয়েছে, মানে খারিজ হয়েছে। তো সেই সময়টা থেকেই আমরা কিন্তু একটা আন্দোলন করছিলাম। আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমরা একটা আন্দোলন করেছিলাম মানবাধিকার কর্মী হিসেবে। সেটা হচ্ছে যে তখনকার যে তথ্য প্রযুক্তি আইন যেটি ছিল 57 ধারা, সেটি সারা পৃথিবীতেই গৃহীত হয়েছিল। পরবর্তীতে এটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। সো ওই জায়গা থেকে আমরা বলতাম, একটা সবসময় আমাদের একটা স্ট্যান্ড ছিল যে সেটা হলো যে মানুষের মত প্রকাশের স্বাধীনতাটাকে কেড়ে নেওয়া। কিন্তু যে কথাটা আশরাফ বলেছেন, আমরা বলছি, সবাই বলছি যে দেখেন, মত প্রকাশের স্বাধীনতা মানে এই নাই যে আপনি গুজবকে উস্কানি দিবেন। সো কেউ যদি রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে নষ্ট করার জন্য কোন ধরনের অ্যাটেম্প গ্রহণ করে, তখন কিন্তু আইন কিন্তু বলবৎ রয়ে গেছে। কেমন? কিন্তু জনাব ফয়সাল, আমি যদি আপনার কাছে জানতে চাই, একটি বছর চলে গেল এই সরকারের, অন্তর্বর্তী সরকারের, এত মব সৃষ্টি হয়েছে, এত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। আপনি তো রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা, আপনি কি বলবেন যে ডিজিটাল নিরাপত্তা আইনে বা আইসিটি অ্যাক্টে কয়টি মামলা হয়েছে? আপনি যেরকম একজন আইনজীবী ছিলেন, আইনগত ব্যবস্থা নিচ্ছেন না, কিন্তু ঘটনা হলো যে মবগুলো হয়েছে, আজকে দেখলাম প্রায় 269টি, এক বছর পূর্তিতে 269টি আন্দোলন হয়েছে। তো সরকার কিন্তু শুরু থেকে স্ট্রিক্ট হওয়া দরকার ছিল মানুষের জনপ্রত্যাশা পূরণে। হ্যাঁ, জনপ্রত্যাশা পূরণে সরকার কিন্তু কঠোর হওয়া দরকার ছিল। এই ধরনের মবের ক্ষেত্রে, গুজবের ক্ষেত্রে, অনিয়মের ক্ষেত্রে কিন্তু সরকার যেটা হচ্ছে অনেকটা লিবারেল থাকতে গিয়ে কিন্তু যারা পরাজিত শক্তি তারা কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠেছে। এবং বেশি আশরাফ কিন্তু বলেছেন, এবং উনি কিন্তু একটু আগে বললেন যে যারা পরাজিত শক্তি তারা কিন্তু এই দেশে 16 বছর করাপশন করে এই দেশের ইকোনমিকে ধ্বংস করেছে এবং তাদের হাতে অসংখ্য টাকা রয়ে গেছে। তারা কিন্তু জি, আমরা নেগেটিভ কথা শুনতে চান, আমাদের হাতে সময় আরে অল্প রয়েছে। না, আমরা বলছি যে এটার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল এবং এই আইন কিন্তু বলবৎ আছে। যখনই সরকার, যে সরকারই থাকুক, যখন গুজব সৃষ্টি হবে, কিন্তু আপনার অপোজিট মতামতকে দমন করার জন্য আইন ব্যবহার করা যাবে না। সেখানে কিন্তু গুজব যারা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ কঠিনভাবে করা উচিত, আমি মনে করি। ধন্যবাদ জনাব ফয়সাল। আমি আপনার কাছে ইতিবাচক আরেকটি প্রশ্ন করতে চাই। আমরা ইতিমধ্যেই 37 মিনিট অতিবাহিত করেছি, আমাদের হাতে খুব বেশি সময় নেই, মাত্র আর 23 মিনিট সময় আমাদের হাতে আছে। আপনি হচ্ছে আমাদের জাতীয়তাবাদ এবং আপনি জিয়ার আদর্শের একজন সৈনিক। আপনি যদি এই 19 দফা কর্মসূচি বা জিয়ার আদর্শের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন প্রজন্ম, আপনার পরিকল্পনা যদি, এবং আমি যতটুকু জানি যে আপনি একটি নির্বাচনী আসনের একজন প্রার্থী হিসেবে আছেন, যদি আপনার পলিটিক্যাল। দেখুন, আমাদের এই যে 2024-এর আন্দোলন, প্রথমত হচ্ছে আমি কিশোরগঞ্জ 5 আসনে একজন বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী। সো আমরা যারা এই আমরা যারা ফ্যাসিস্টিজমে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, আমরা যারা ছাত্র রাজনীতি থেকে, ছাত্রদল, জিয়ার আদর্শের 19 দফা থেকে শুরু করে আমরা যারা ছাত্রদলকে ভালোবেসে রাজনীতি করেছি, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, আমরা কিন্তু পজিটিভ রাজনীতি করার একটা প্রয়াস থেকেই আমরা শুরু করেছি। এবং আমরা কিন্তু এই তরুণ প্রজন্মের মানুষ কিন্তু পুরনো ধাঁচের, পুরনো চিন্তার রাজনীতি বদলে ফেলার চেষ্টা কিন্তু আমরা করি এবং আমরা কিন্তু চাই পজিটিভ বাংলাদেশ, আমরা চাই আইনের শাসনের বাংলাদেশ। দেখুন, আমরা এই যে 31 দফাটি প্রণয়ন করা হয়েছে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, এই বিএনপির 31 দফা কিন্তু আমরা প্রচার করছি। হ্যাঁ, আমাদের যার নির্বাচনী সংসদীয় আসনের প্রচার করছি, আমাদের কর্মক্ষেত্রে প্রচারণা করছি। সেখানে কিন্তু সুশাসনের কথা বলা আছে, গণতন্ত্রের কথা বলা আছে, মানুষের মৌলিক অধিকার নিশ্চয়তার কথা বলা আছে। সো যদি কেউ এই
জায়গা থেকে বিচ্যুতি ঘটে, তাহলে কিন্তু মানুষ তার কেমন রিয়েক্ট করে এটা আমরা কিন্তু দেখে ফেলেছি। আমরা কিন্তু আমাদের দলকে মানে আমরা সবসময় প্রত্যাশী, এখানে আমরা যারা আছি মানে যারা আমরা এই মুহূর্তে আলোচনায় আছি প্রত্যেকে কিন্তু জাতীয়বাদের আদর্শের কর্মী, এবং আমরা কিন্তু দীর্ঘ সংগ্রাম করেছি এই গণতন্ত্রের জন্য। আমাদের সংগ্রামগুলো কিন্তু খুব সহজ ছিল না। আমরা প্রত্যেকটা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমরা এই লড়াই সংগ্রামটা আমরা করেছি। তো আমরা চাইবো গণতন্ত্রের বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, এবং এটির জন্য আমরা বলবো যে আমাদের দলকে বলবো। দেখুন, আমি এই আজকে প্রকাশ্যে একটি সমালোচনা করছি। প্রথমটা কথা হচ্ছে, ছাত্র দলের নেতৃত্ব এখনো বড়রা কেন? বিএনপি এটা নিয়ে কেন ভাবছেন না? হ্যাঁ, যেখানে যেখানে আমি 22 বছরে ছাত্র দলের উপজেলা শাখার নেতৃত্ব দিয়েছি। হ্যাঁ, আমি নিজের কথাই বলছি। আমাদের জিয়াউর রহমান সাহেবের যদি ছাত্র দলের প্রতিষ্ঠাতা দেখেন আপনি, যে তিনি কত বছরের ছেলেদেরকে নিয়ে আসতেন, 19-20 বছরের মানুষদেরকে নিয়ে এসেছেন, যাদেরকে তিনি প্রতিষ্ঠা করেছেন। তারা কি সফল হননি? তারা তো সাবেক ছাত্র নেতা, সফল ছাত্র নেতা। এখনো বুড়োদেরকে নিয়ে কেন ছাত্রদল করতে হবে? এখন তো বিএনপি কোনো বিপদে নাই যে লিগেসি টানতে হবে। আমার কথা হচ্ছে, একটা ছাত্র যদি রেগুলার ছাত্র থাকে, তার বয়স 24-এর বেশি কোনো বয়সের ছেলের ছাত্র তো থাকতে পারে না, নিয়মিত ছাত্রত্ব। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনে ঘোষণা করেছে, ছাত্রদল বলছে যে এটা নিয়ে একটা তাল ভাঙা শুরু করেছে। কেন করছেন তারা? কেন ছাত্রদলের ছাত্র নেতৃত্ব আমরা কেন বিকাশ করতে পারছি না? আমার মনে হয় যে এই জায়গাটুকুতে আমাদের দলকে ভাবতে হবে। আসবো ফয়সাল, আমরা চলে যাচ্ছি জনাব ঈসা। আপনি যদি ইতিবাচক কথা শুরু করতেন, আর নেতিবাচক শুনতে চাই না। আমরা নেতিবাচক বাংলাদেশ সারাটা জীবনে আমরা শুনলাম। নতুন বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ, 19 দফার বাংলাদেশ, এবং আপনার স্বপ্নের বাংলাদেশ, জাতীয়তাবাদের বাংলাদেশ বলতেন। আপনার বাংলাদেশ কি চিন্তাটুকু আপনার দর্শক। জি, ধন্যবাদ ভাই। আমরা আসলে দীর্ঘদিন যে আমরা আন্দোলনটা করেছি, এটা আসলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্যই আন্দোলনটা করেছি। আমরা আসলে দেখেন, আমাদের লিডার জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে কিন্তু কি বলেছে দেখেন, সে বলেছে আমি বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। সে কখনোই বলেনি যে আমি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি। তো এখন এই যে দীর্ঘ 17 বছর 3টা প্রহসনের নির্বাচন, তামাশার নির্বাচন, কোন তরুণ প্রজন্ম, আমি তো এখন 40-এর মতো বয়স, আমি ভোট দিতে পারিনি। তো তরুণ প্রজন্মের যারা আমাদের জুনিয়র যারা, তারা তো ভোট দিতে পারেই নাই। আমি 40 বয়স, আমি এখন পর্যন্ত ভোট 2008 সালে আমি ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমি 2008 সালে ফার্স্ট হয়েছে, ভোট দেওয়ার জন্য আমি এলিজিবল হয়েছি। আমি এখন পর্যন্ত আজ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করিনি বা পারিনি বা সুযোগ পাইনি। এই 17টি বছর আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা যারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আপনি একটা বিষয় খুব ভালো করে জানেন যে বিএনপি এমন একটা রাজনৈতিক দল যে অন্য সকল দলকে রাজনীতি করার সুযোগ দিয়ে তারপর সে নিজে রাজনীতি করে। এবং আমাদের শহীদ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সে কিন্তু এই আওয়ামী লীগকে কিন্তু সে পুনরুত্থিত করেছিল। আওয়ামী লীগ কিন্তু নিজে নিজে সুইসাইড করেছিল। সে কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়ে আওয়ামী লীগ কিন্তু সেই সুযোগটাকে ভালোভাবে নিতে পারেনি। কারণ আওয়ামী লীগ তো আসলে রাজনৈতিক দল হিসাবে তারা সবসময় একটি আমি একটা ভাব আছে, সে আমি সব, সে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকুক, সেটা এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার বাবাও চাননি যে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকুক। কিন্তু আমাদের নেতা, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, সে কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এবং আপনি যদি দেখেন, বর্তমানে বিএনপি সর্বোচ্চ প্যাশনেট রাজনীতি করতেছে, সর্বোচ্চ, এবং এটা সর্বজন স্বীকৃত এবং সারা বিশ্ব থেকে আপনি যদি খবর দেখেন, 2-4 দিনের ভিতরে সারা বিশ্বের দূতাবাসের যে আমাদের যে বিভিন্ন দূতাবাস থেকে তারা কিন্তু বিএনপির রাজনীতিকে পজিটিভ সাইন হিসেবে তারা দেখতেছে। বিএনপির বর্তমানের রাজনীতি
সমস্ত দলকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ার রাজনীতি। বিএনপি কিন্তু কখনো কোনো অবস্থাতেই অন্য কারো ছায়ায়, অন্য কারো আশ্রয় রাজনীতি করে। বিএনপি নিজে, আমি আর সময় দিতে পারছি না, আমার হাতে খুব কম সময় জন্য ইতিবাচক বাংলাদেশের আসবো আবার ঈশা জনাব, আসবো আপনার কাছে। জনাব আশরাফ, আপনি নতুন বাংলাদেশ, আপনি জাতীয়তাবাদী দলের ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের আপনি সহ-আইন সম্পাদক এবং দীর্ঘদিন আপনি আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন আপনার ব্রাহ্মণবাড়িয়াবাসীকে এবং ভবিষ্যতে আপনার অনেক পরিকল্পনা আছে। আপনি ব্রাহ্মণবাড়িয়া একজন আসনের মানুষ, নির্বাচন জানতে চাই যে শহীদ জিয়ার আদর্শ বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ গড়ার যে ইচ্ছে, সেই স্বপ্নটুকু পলিটিক্যাল থটের দর্শকদের জনাব আশরাফ রহমান। ধন্যবাদ। আমি নিজেকে সবসময় নতুন প্রজন্মের মানুষ মনে করি এবং আমি এই যে তরুণ প্রজন্ম, আমি সেটারই একজন মনে করি। এবং আমি মনে করি আমি যেহেতু আমি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে আছি, আমি সবসময় তরুণ প্রজন্মের মনোভাব, তরুণ প্রজন্মের প্রত্যাশা, তরুণ প্রজন্মের সমস্যাগুলো সব জায়গায় তুলে ধরতে চেষ্টা করি, সব জায়গায় বলার সুযোগ পেলে আমি বলার চেষ্টা করি। আপনি দেখেন আজকে যে গণঅভ্যুত্থানটা হলো, এতে কিন্তু জনগণের প্রত্যাশাটা কিন্তু ছিল অনেক বেশি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রত্যাশাটা হয়তো পূরণ হয়নি। জনগণের প্রত্যাশাটা কি ছিল? জনগণের প্রত্যাশা ছিল ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে আরো সামনে অগ্রসর হওয়া। জনগণের সবচেয়ে বর্তমানে বাংলাদেশের প্রবলেম হলো একটা বেকার সমস্যা, বিশেষ করে শিক্ষিত বেকার অনেক বেশি প্রডিউস হচ্ছে। এই সমস্যাটাকে অ্যাড্রেস করতে হবে, বেকার সমস্যা বাংলাদেশের সমাধান করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট রেজিম রন্ধে রন্ধে দুর্নীতি করেছে, সেই দুর্নীতিগুলো বন্ধ করতে হবে। মোট কথা জনমতির শান্তি, জনগণের মনে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হবে। আপনি এইগুলা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেনি, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি 26 সালের ইলেকশনে বিজয়ী হতে পারে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি আধুনিক, সমৃদ্ধশালী, ইকোনমিক ভাবে অনেক বেশি স্ট্রং এবং বেকার সমস্যার সমাধান করে দুর্নীতি বন্ধ করবে। আমি পরিশেষে একটি কথাই বলবো, আগামীর রাজনীতি হতে হবে জনবান্ধব, জনগণের উন্নয়নে। রাজনীতিবিদদেরকে হতে হবে জনগণের বন্ধু এবং রাজনীতি তাদেরকে অবস্থান দিতে হবে, মেধাভিত্তিক রাজনীতি করতে হবে, সততা ভিত্তিক রাজনীতি করতে হবে এবং জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। আমি সর্বশেষ যে কথাটি বলে করব, আমি সবসময় গঠনমূলক সমালোচনায় আমি একজন বিশ্বাসী মানুষ। আমি মনে করি আমি গঠনমূলক সমালোচনা করা আমার দায়িত্ব বলে মনে করি, আমার দলের ভালোর জন্য মনে করি। বিশেষ করে আপনি দেখবেন গত লাস্টে যে কথাটি বলবো, আপনি দেখবেন গত 90 দিনে নাকি 30 বার, গত এক বছরে 90 দিনের মতো আন্দোলন হয়েছে, সভা সমাবেশ হয়েছে। তো আমরা এটা বিভিন্ন পেপারে দেখেছি। আর সভা সমাবেশগুলো হয় শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, এই রাজপথগুলাতে। এতে করে জনদুর্ভোগ কিন্তু প্রচুর পরিমাণ সৃষ্টি হয়। অফিস যেগুলাতে হলে জনগণ চলাচল করতে পারে না, বিশাল দুর্ভোগ সৃষ্টি হয়। আমি আমার দলকে, এখানে আমার বড় ভাইরা আছে, ইসা ভাই আছে, রায়হান ভাই আছে, ফয়সাল ভাই আছে, আমি সবাইকে বলতে চাই, রেজা আপনাকে বলতে চাই, আমরা আমাদের দল থেকে আমাদের ইনফর্ম করতে হবে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, যারা নীতি নির্ধারক, যে অফিস যেতে রাজনৈতিক প্রোগ্রামগুলো এখানে করা যাবে না। যদি রাজনৈতিক প্রোগ্রামগুলো করতেও হয় একটু দূরে, যারা আবার চৌকি ইস্তেমা মাঠ আছে 300 মিটার, সেখানে যেতে হবে। হয়তো বা নেতাকর্মীদের যেতে প্রবলেম হবে, কিন্তু নেতাকর্মীদের চেয়ে তো আমাকে প্রায়োরিটি দিতে হবে জনগণকে। কারণ রাজনীতি হতে হবে জনগণের বন্ধু হইতে হবে, জনগণের কল্যাণ হইতে হবে। কোনোভাবেই আপনি এই দুর্ভোগ সৃষ্টি করা যাবে না, জনগণের মনে কষ্ট দেওয়া যাবে না, জনগণের সমস্যা সমাধানে প্রতিনিয়ত কাজ করতে হবে। আমি এটা অনুরোধ করব আমার দলের হাইকমান্ডকে, এটা যেন তারা বিবেচনায় নেয়, কোনোভাবেই যেন জনগণের যে ইমোশন সেটাতে হার্ট না করে। এবং আপনারা আমাদের অতীত থেকে আমাদের অতীত থেকে সবসময় শিক্ষা নিতে হবে। অনেক মানুষ আছে আছাড় খেয়ে শিখে, অনেক মানুষ আছে আছাড় খাওয়া দেখে শিখে। আমরা দেখেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ কেন পতন হয়েছিল, কেন জনগণ ফুসফুসে উঠছিল। আমরা জনগণের প্রত্যাশা পূরণ করে, আমরা এই জনগণের বন্ধু হয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব, এই প্রত্যাশা নিয়ে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সকল দর্শক। আপনি শেষ এক মিনিট কথা বলতে হবে।
জনাব আশরাফ রহমান, আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সাদাকে সাদা, কালোকে কালো করেছেন। সেই অসুবিধা কিন্তু আমিও ফিল করছি। আমার মধ্যেও সেটি এসেছে যে জনগণের দুর্ভোগ সৃষ্টি করা যাবে না। যাই হোক, জনাব আনিসুর রহমান রায়হান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব আনিসুর রহমান রায়হান, জনাব আনিসুর রহমান রায়হান সম্ভবত যান্ত্রিক ত্রুটি হচ্ছে। জনাব রায়হান, আপনি যদি শুনতে পান তাহলে আপনি আহ, আবারও আপনি লিংকে ঢুকতে পারেন। আপনাকে স্টুডিও থেকে রিমুভ করে দিচ্ছি, আপনি আবার নতুন করে আপনাকে প্রবেশ করতে হবে। জনাব ফয়সাল, আপনি ছাত্র রাজনীতির পুরোধ রাজনীতিবিদ এবং আপনি পারিবারিক ভাবে ঐতিহ্যগত ভাবে আপনি রাজনীতি করেন, এবং আপনার কাছে যদি জানতে চাই বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ, জনাব আশরাফ রহমান সরাসরি তার দলকে ইঙ্গিত করে বলছিলেন ট্রাফিক জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। আপনার যদি এই বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে ইতিহাস, সকল কিছু দর্শক ইতিমধ্যেই, ফয়সাল আমি আসছি আপনার কাছে একটু পরে। জনাব আনিসুর রহমান ইতিমধ্যে স্টুডিওতে প্রবেশ করেছে। জনাব আনিসুর রহমান, আপনি যদি সুন্দর করে বলতেন যে নতুন বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, এই যে আমাদের শিশুরা যে রাজনীতি করেছে এবং আমাদের নতুন প্রজন্মের যে রাজনীতি, আপনারা যে রাজনীতি করছেন, আপনারা এই 4 জন মানুষ নতুন প্রজন্মের কর্ণধার, যদি সুন্দর বাংলাদেশের বর্ণনা দেন, কিরকম চান আপনারা সুন্দর বাংলাদেশ? জনাব রায়হান। ধন্যবাদ রেজা ভাই। আসলে আজকে যান্ত্রিক ত্রুটি হচ্ছে মনে হয়। যাই হোক, আমি সকলে আলোচনা শুনতেছিলাম অনেকক্ষণ ধরে, খুব ভালো লাগছিল। বিষয়টা হলো, অনেকেই অনেক কথা বলেছেন। আসলে 24-এর এই দ্বিতীয় স্বাধীনতার পরে দেশের মানুষ যেভাবে আশা করেছিল যে এই দেশ সুন্দরভাবে হবে এবং আগের সমস্ত কিছু ভুলে যাবে এবং দেশ আগের মতো চলবে না, নতুন ভাবে চলবে। জনাব রায়হান, সম্ভবত আপনার যান্ত্রিক ত্রুটি হচ্ছে। জনাব রায়হান, দর্শক, জনাব রায়হান কথা বলছিলেন, সম্ভবত যান্ত্রিক ত্রুটি হচ্ছে। আমরা ফিরে যাচ্ছি আবারও ফয়সালের কাছে। জনাব জামিল ফয়সাল, আপনি যদি বলতেন যে আপনার স্বপ্নের বাংলাদেশ, আপনি নতুন বাংলাদেশ, ইতিবাচক বাংলাদেশ, সাদাকে সাদা, কালোকে সাদা বলা, আপনার নতুন প্রজন্মের রাজনীতিবিদ, আপনাদেরকে শিক্ষা দেওয়ার কিছু নেই, অনেক জানেন আপনারা, যদি বলতেন আপনার স্বপ্নের বাংলাদেশের কথা। দেখুন, আমরা বারবারই একটা কথা বলছি যে 2024-এর রাজনীতি কিন্তু বদল করে দিয়েছে, মানুষের চিন্তার রাজনীতি বদল করে দিয়েছে, মানুষের ভাবনার জায়গাটা বদল করে দিয়েছে। এখানে ভণ্ডামি করে পার পাওয়া যাবে না। তো এখন যেটা করতে হবে আমাদেরকে, আমরা যে রাজনৈতিক দলের আদর্শ লালন পালন করি, আমাদেরকে কিন্তু সত্য স্বীকার করতে হবে, ব্যর্থতা স্বীকার করতে হবে, আমাদের পরিকল্পনা স্বচ্ছ রাখা লাগবে। এবং যদি আমরা আমাদের ম্যান্ডেট ধরে রাখতে চাই, আমরা আমাদের দলের প্রতি মানুষের আস্থাটাকে ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু সুশাসনের দিকে নজর দিতে হবে, আমাদের বেকারত্ব দূরীকরণে নজর দিতে হবে। এখানে কিন্তু যে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে কিন্তু আপনাকে সচেতন ভাবেই অ্যাড্রেস করেই কিন্তু যেতে হবে। তো আমি এটার প্রথম পদক্ষেপ হচ্ছে স্বচ্ছ রাজনীতিবিদদেরকে মনোনয়ন দেওয়া। প্রথম স্টেপই হবে স্বচ্ছ রাজনীতিবিদ। দেখুন, আপনি গত পার্লামেন্টে গুলোতে যদি দেখেন, ব্যবসায়ীদের আধিক্যতা ছিল, যে কারণে ব্যবসায়ীরা এই দেশটাকে ব্যবসা কেন্দ্র বানিয়ে ফেলেছিল। সেখান থেকে বের হয়ে, আচ্ছা জনাব ফয়সাল, আমি আরেকটু যুক্ত করে দিতে চাই, আপনার সাথে আমি আরেকটু যুক্ত করে দিতে চাই। মেধাবী এবং যারা দীর্ঘদিন যাবৎ ত্যাগী, মেধাবী এবং বাংলাদেশ নিয়ে চিন্তা করে, দেশপ্রেমী এবং শিক্ষিত, সেরকম যোগ্য লোক কি এবার এই জাতীয় সংসদে দেওয়া উচিত নয় কি? ডেফিনেটলি আমরা কিন্তু সবাই এখানে এক বাক্যে স্বীকার করবো এই বিষয়টা, যে আমরা যে মতাদর্শ লালন পালন করি, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এখন প্রথম কাজ হবে কিন্তু তার দলের নমিনেশন প্রক্রিয়াটা স্বচ্ছ রাখা। কেন দিচ্ছি, কাকে দিচ্ছি, তার জনগণ তাকে দিলে কি ভাববে।
এই জায়গাটা কিন্তু আমাদের নেতা নিশ্চয়ই এটা তিনি হোমওয়ার্ক করছেন এবং নিশ্চয়ই তিনি এটা নিয়ে ভাববেন। এটা আমার বিশ্বাস যে উনি এটার হোমওয়ার্ক নিশ্চয়ই উনি করছেন, কারণ উনি একটি উন্নত গণতন্ত্রের দেশে দীর্ঘদিন তাকে শেখ হাসিনা ফ্যাসিস্টের জন্য তাকে ওই দেশে থাকতে হয়েছে। সো উনি নিশ্চয়ই এই বিষয়গুলো ভাববেন, তারুণের ভাবনাগুলোই তারেক রহমান সাহেবের ভাবনা আসবে নিশ্চয়ই। সেই ব্যাপারে আমাদের কারো দ্বিধা নেই, কিন্তু মনে রাখতে হবে যে এখন কিন্তু কোনো বৃদ্ধ লোক কোনো করাপ্টেড ব্যবসায়ীকে চাইলে দেওয়া যাবে না। এখানে যারা কর্মে প্রবীণ, তাদের স্বচ্ছতা আছে, হ্যাঁ, তাদেরকে দিতে হবে। নানা পেশা শ্রেণীর মানুষকে কিন্তু দলের মনোনয়ন প্রক্রিয়া যুক্ত করে দলকে কিন্তু সমৃদ্ধ করতে হবে। কারণ একটা মানুষ, আপনি মনে রাখবেন একটা জিনিস, আমি বলছি যে এই কারণে, ধরেন আপনি একজন ভালো পেশাজীবী, আপনি কিন্তু যিনি যার ফুল টাইম রাজনীতি, তার মতো সময় আপনি দিবেন না। এখন তার সময়ের সঙ্গে যদি আপনার সময়কে মূল্যায়ন করা হয়, তাহলে কিন্তু বোকামি হবে। সো আপনি আপনার পেশায় আমি সময় দিতে পারছি না, প্লিজ। আপনি জনাব রায়হান, ধন্যবাদ। জনাব ফয়সাল, আপনি আর 1 মিনিট বলার সুযোগ পাবেন। আমি জনাব রায়হান, আপনি যদি আপনার স্বপ্নের বাংলাদেশের স্বপ্নের কথাগুলো পলিটিক্যাল থটের দর্শকদের বলতেন। আমি কোনো শুনতে চাই না। আমাদের হাতে আর মাত্র 5 মিনিট সময় আছে। আপনার ইতিবাচক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন। ধন্যবাদ। আমরা চাচ্ছি যে দেশে একটা আগামী দিনে ভালোভাবে এই দেশে ইলেকশন হোক এবং সকল দল, বিশেষ করে নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, গণতান্ত্রিক মনা দল রয়েছে, সকল দল অংশগ্রহণ করুক এবং এদেশের নতুন প্রজন্ম, বিশেষ করে আমরা যারা এই 2001-এর পরে আর ভোট দিতে পারিনি, আমরা আবার ভোট দিতে চাচ্ছি এবং নতুন প্রজন্ম ভোট দিবে। এদেশে 4 কোটি নতুন ভোটার হয়েছে, এই 4 কোটি ভোটার ভোট দেবে, গণতন্ত্রের পক্ষে ভোট আসবে। আমরা আশা করছি এদেশে একটা সুন্দর গণতান্ত্রিক দেশ আসবে। যারাই আসুক দেশে গণতান্ত্রিক ভাবে, যারাই আসবে, প্রত্যেকে দেশের মানুষের জন্য চিন্তা করতে হবে এবং মানুষ যেটা চায় সেইভাবে এগোতে হবে। আমি আবারও বলছি যে আমরা কিন্তু এই দেশ থেকে আর কোনো গণতান্ত্রিক কোনো সরকার এবং কোনো দল আর নিষিদ্ধ চাই না, কোনো সরকার যেন পালিয়ে না যায়, এটা আমরা আশা করছি। সাথে সাথে আমি প্রথমে বলা দরকার ছিল, 24শে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যাতে এদেরকে আরো বেশি সুচিকিৎসা দেওয়া হোক এবং এদের প্রতি বেশি নজর দেওয়া উচিত। আমরা কিন্তু এদেরকে ভুলে যাচ্ছি, এই 1 বছরে এদেরকে আমরা অনেকেই ভুলে গিয়েছি। সরকার উচিত এদেরকে না ভুলে এদেরকে বিভিন্ন জায়গায় যারা আহত আছেন এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং 71-এর মতো 24-ও যেন এই যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের নিয়ে যেন কেউ রাজনীতি না করতে পারে, সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি আকর্ষণ থাকতে হবে। সকলকে ধন্যবাদ। জনাব রায়হান, আপনি থাকবেন, শেষ 1 মিনিট আবার বলতে হবে। জনাব ঈশা, আপনি যদি শেষ কথাটি পলিটিক্যাল থটের দর্শকদের জন্য 1 মিনিটে যদি আপনি নতুন প্রজন্মের বাংলাদেশ গড়ে 1 মিনিটে আপনি শেষ করতেন। আমাদের হাতে আর 3 মিনিট সময় আছে। জি, ধন্যবাদ। এছাড়া আসলে আমাদের বাংলাদেশের বর্তমানে আমাদের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়া। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তার বড় একটা চ্যালেঞ্জ, এবং এই নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে একটা নির্বাচন আয়োজন করা যায়, তাহলে বাংলাদেশের জনগণের বাংলাদেশের ভাগ্য কি হবে তা নির্ধারণ করবে। আমি আর কিছু বলবো না। ধন্যবাদ জনাব ঈশা, আর সময় দিতে পারছি না। সুষ্ঠু একটা নির্বাচনই পারে সুন্দর একটা বাংলাদেশকে তৈরি করতে। এছাড়া আমাদের আর কিছু বলার। ধন্যবাদ জনাব ঈশা। জনাব ব্যারিস্টার আশরাফ রহমান, আপনি যদি 1 মিনিটে আপনার শেষ কথাটি বলতেন। ধন্যবাদ। এই দেশের জনগণ মুখিয়ে আছে, বিশেষ করে এই দেশের তরুণ প্রজন্ম মুখিয়ে আছে যারা নতুন ভোটার, ভোট দেওয়ার জন্য। আর ভোট দেওয়ার, আপনি জানেন সারা বিশ্ব যুগে যুগে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। এদের একটা সুষ্ঠু নির্বাচন দরকার। সেই সুষ্ঠু নির্বাচনে জনগণ যখন ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে তারা সংসদে পাঠাতে চায় এবং সরকার গঠন করতে চায়। আমার প্রত্যাশা এই দেশ হবে বৈষম্যবিহীন দেশ, এই দেশ হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ, এই দেশ হবে বেকার মুক্ত দেশ, এদেশে থাকবে না কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী কার্যক্রম। এদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, জনগণের বন্ধু। পরিশেষে আমি যে কথাটি বলতে চাই সেটি হল 31 দফায় সবকিছুর সমস্যার সমাধান দেওয়া আছে। এই 31 দফা যদি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারি, এই দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আশরাফ রহমান। জনাব ফয়সাল,
আপনি 1 মিনিটে আপনার শেষ কথাটা যদি পলিটিক্যাল দর্শক করবেন 1 মিনিট। ধন্যবাদ। আমার পূর্ববর্তী বক্তা রাহেন ভাই যেটি বলে গেছেন যে 24-এর যারা নিহত হয়েছে তাদের যারা নিহত হয়েছে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা এবং একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা এবং তাদের যেন ভবিষ্যতে তারা যেন তাদের এই জীবনটাকে স্বাভাবিক জীবনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে সেই বিষয়ে সরকারকে দ্রুত খেয়াল নিতে হবে। এবং এটা একটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই সুন্দর বাংলাদেশে সবাই মিলে আমরা যেন বাংলাদেশটাকে গড়তে পারি। আমাদের নেতা যে স্লোগান দিয়েছে সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন আমরা কথাই নয় আমরা কাজে আমরা সেই বাংলাদেশকে দেখতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামী দিনে আমাদের যে জায়গা থেকে আছি আমাদের যদি সেই সুযোগ পাই আমরা অবশ্যই চেষ্টা করব যেন আগামীর বাংলাদেশ সবার বাংলাদেশ হয়ে যায়। বৈষম্যহীন বাংলাদেশ এই দেশ মুসলমানের, এই দেশ সকল ধর্মের সকল মতের মানুষের জন্য হয়। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ফয়সাল। জনাব আনিসুর রহমান রায়হান 1 মিনিটে যদি আপনার শেষ কথাটি বলতেন 1 মিনিট। আমার শেষ বক্তব্য হলো, যে কোনো যুদ্ধের পরে একটা কথা আছে, যুদ্ধের পরে রাজনৈতিক নেতৃবৃন্দ হাত মিলায়, ধনীরা রুটির দাম বাড়িয়ে দেয়, গরিবরা জীবন দেয়। এই যারা জীবন দিয়েছে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। আগামী দিনে এই দেশে একটি গণতান্ত্রিক ভাবে একটা সরকার আসবে এবং যেই দলই আসুক, এখানে বিভিন্নভাবে বলা হয়েছে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আমরা জাতীয়তাবাদী আদর্শে সবাই এখানে আছি। তারপরে বলবো আমরা আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বিএনপি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ 31 দফা যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন সেটার যথাযথভাবে তিনি কার্যক্রম পরিচালনা করবেন এবং দেশ ও জাতি আরো অগ্রগতি লাভ করবে এবং এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং দেশ শান্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এদেশের গণতান্ত্রিক ডেভেলপড হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রায়হান বিশ্বাস, ধন্যবাদ জনাব জামিল ফয়সাল, ধন্যবাদ জনাব ইসা, ধন্যবাদ জনাব আশরাফ রহমান। দর্শককে আজকের এই আলোচনায় আমরা বিপ্লব জাতীয়তাবাদ নতুন প্রজন্মের বাংলাদেশি জনাব ফয়সাল বলছিলেন যে নতুন বাংলাদেশ আমরা কিভাবে অর্জন, 47 সাল থেকে শুরু করেছেন, 47 সালের কথা বলেছেন এবং 52-এর ভাষা আন্দোলনের কথা বলেছেন, 69-এর গণঅভ্যুত্থানের কথা বলেছেন, 71-এর যুদ্ধের কথা বলেছেন এবং 90 এবং 24-এর গণঅভ্যুত্থানের কথা বলেছেন। এবং যারা ফয়সাল ইঙ্গিত করার চেষ্টা করেছেন যে এই বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম বিপ্লব সেটি যেন আর বাংলাদেশ হয়। এবং তিনি বলছিলেন যে এই বাংলাদেশের যে আন্দোলন, সেটি আন্দোলনটি আসলে মূলত অধিকার আদায়ের আন্দোলন, মানুষের ভোটের অধিকার আন্দোলন, মত কথা বলার আন্দোলন। এবং জনাব ইসা বলছিলেন যে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতির প্যাটার্ন সেটি আসলে আমাদের মুক্ত করতে হবে, যে এই আমাদের রাজনীতির যে কালচার সেটি আমাদেরকে পাশাপাশি জনাব আনিসুর রহমান রায়হান তিনিও বিভিন্ন বিষয়ে ইঙ্গিত করেছেন এবং তিনি রাষ্ট্রের যে যারা এই শহীদ হয়েছে এবং 24-এ গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে টেক কেয়ার বলছিলেন। এবং জনাব রায়হান আরো বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে যে রাজনীতি, উন্নত রাজনীতি সেটি আমাদের আনতে হবে এবং 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 এই যে ইতিমধ্যে যে বাংলাদেশে ঘটে যাওয়া পালিয়ে যাওয়া রাজনীতি সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং নতুন যারা রাষ্ট্রের ক্ষমতা আসবে তাদেরকে শিক্ষা গ্রহণ করে নতুন ভাবে বাংলাদেশের রাজনীতি সৃষ্টি করতে হবে। এবং জনাব পরিশেষে জনাব আশরাফ রহমান বলছিলেন যে বাংলাদেশের যে রাজনৈতিক প্যাটার্ন, বাংলাদেশের রাজনীতি আমরা জনগণের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য। তিনি একটি উদাহরণ দিয়েছেন, রেনি হয়েছে, সেখানে ট্রাফিক পছন্দ করেন এবং নিজের দলকে ইঙ্গিত করেন, বলছেন ভবিষ্যতে যেন বাংলাদেশের উপকার হয় জনগণ। জনাব আশরাফ রহমান আরো অনেক কিছু বলেছেন এবং এই আমাদের সময় হাতে আর নেই, 1 ঘন্টা 3 মিনিট অতিক্রান্ত করে ফেলেছি। জনাব আশরাফ রহমান আরো ইঙ্গিত পরিশেষে উনি বলছিলেন যে বাংলাদেশে যে আমরা যে নতুন স্বপ্ন দেখি, আমাদের সুন্দর রাজনীতি, আমাদের দেশ গড়ার রাজনীতি, দেশপ্রেমের রাজনীতি, সেটি যেন সকলে মিলে বাংলাদেশ করতে পারে। দর্শক, আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন। পলিটিক্যাল থটের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত 10টায় আমরা করবো এবং আগামী পর্ব দেখার আনন্দ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে শুভকামনা এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার শুভেচ্ছা নিয়ে ভালো থাকবেন, শুভকামনা।